আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা প্রত্যেকেই সুস্থ এবং স্বাভাবিক আছো। যথারীতি আমরা আজকে আরেকটি ক্লাস সমাজকর্ম বিষয়ে তোমাদের জন্য আপলোড করতে যাচ্ছি। আমি আশা করছি ইতিপূর্বে যে সকল ক্লাসগুলো তোমাদের জন্য আপলোড করা হয়েছিল সেগুলো তোমরা দেখেছো। বিশ্বময় এই করোনা সংকটকালে এই আপলোডকৃত ক্লাসগুলো দেখেই তোমরা পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজকে আমরা সমাজকর্ম বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস আপলোড করতে যাচ্ছি। এই ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। অনুরোধ করব এই ক্লাসের সর্বশেষ অংশ পর্যন্ত এই ভিডিওটি দেখবে। যথারীতি পর্দায় আমার পরিচিতি দেখতে পাচ্ছ। আজকে আমরা সমাজকর্মের প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের আরেকটি বিষয় আলোচনা করব। তোমরা জানো যে চতুর্থ অধ্যায় একটি বড় অধ্যায়। এখানে ইতিপূর্বে প্রায় 8-9টি ক্লাস তোমাদের জন্য আপলোড করা হয়েছে, আর 2-1টি ক্লাস হয়ে এই চতুর্থ অধ্যায় তোমাদের জন্য শেষ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পর্দায় তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। ছবি দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কিসের ছবি। নারীদেরকে জোর করে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। ধর্মের দোহাই দিয়ে স্বামীর মৃতদেহের সাথে তাকেও জীবন্ত অবস্থায় পুড়িয়ে ফেলা হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অনুধাবন করতে পারছো এটা কিসের ছবি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায়ের শিরোনাম যেটি রয়েছে সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়সমূহ, এই অধ্যায়ের সতীদাহ সম্পর্কে আজকে আলোচনা হবে, যার ছবিগুলো তোমরা দেখেছ। যথারীতি আজকের ক্লাসের শিক্ষণফল সতীদাহ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। আজকের ক্লাসের শিক্ষণফল সতীদাহ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। স্নেহের শিক্ষার্থীরা, পর্দায় তোমরা কিছু লেখা দেখতে পাচ্ছ, যেখানে সতীদাহ সম্পর্কে বলা হচ্ছে যে স্বামী মারা গেলে তার ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক হাত পা বেঁধে স্বামীর চিতার সাথে অর্থাৎ মৃতদেহের সাথে তাকেও পুড়িয়ে ফেলা হতো। এটা অনেকে আবার সহমরণও বলে। হিন্দু সমাজে কোনো পুরুষ মারা গেলে জীবিত স্ত্রীকে স্বামীর সাথে একই চিতায় স্বেচ্ছায় বা ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সহমরণে যেতে বাধ্য করা হতো। তাদেরকে ধর্মের দোহাই দিয়ে স্বামীর নরকবাসের ভয় দেখিয়ে বিধবা পত্নীকে জোর করে স্বামীর চিতায় জীবন্ত দাহ করার নিষ্ঠুর প্রথাই হচ্ছে সতীদাহ প্রথা। শিক্ষার্থীরা, পর্দায় কিছু পরিসংখ্যানগত তথ্য দেখতে পাচ্ছ সতীদাহ সম্পর্কে, এবং এই তথ্যগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে এটা কি ভয়াবহ অবস্থায় এই পাক ভারত উপমহাদেশে এটা আমাদের নারীদের জন্য কত নিষ্ঠুর, সেটি চিত্রটি তোমরা এই পরিসংখ্যানগত তথ্যতে তোমরা বুঝতে পারবে। যেখানে বলা হচ্ছে 1822 সালের 20 মার্চ প্রকাশিত সমাচার দর্পণ
পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায় 1815 থেকে 17 সালের মধ্যে শুধু ঢাকা, কলকাতা, মুর্শিদাবাদ, পাটনা, বেনারস ও বেরেলিতে 1518 জন বিধবাকে জীবন্ত দাহ করা হয়। অন্য এক তথ্য থেকে জানা যায় 1815 থেকে 1828 সালের মধ্যে শুধু বঙ্গদেশে 8134টি সতীদাহের ঘটনা ঘটে। তারপর আরও দেখতে পাচ্ছ, ঐতিহাসিক রামেন্দ্র চন্দ্র মজুমদারের বর্ণনায় সতীদাহের আরও কিছু অমানবিক চিত্র পাওয়া যায়। 1799 সালে নদিয়ার এক কুলীন ব্রাহ্মণের 23 জন স্ত্রী তার সাথে সহমৃতা হন। অর্থাৎ 1799 সালে নদিয়ায় এক ব্রাহ্মণ মারা গেলে তার সাথে 23 জন স্ত্রীকে সতীদাহ করা হয়। ওই বছরে শ্রীরামপুরের এক কুলীন ব্রাহ্মণের 40 জন স্ত্রীর মধ্যে যে 18 জন জীবিত ছিলেন তার প্রত্যেকেই সহমৃতা হন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একজন ব্রাহ্মণ যার 40 জন স্ত্রী ছিল, আর উনি যখন মারা যায় তখন 18 জন জীবিত ছিল। এই 18 জনকেই তার চিতায় সতীদাহ করা হয়। কি ভয়াবহ চিত্র ফুটে উঠছে এই তথ্যগুলো হতে। আর এই জঘন্য কুসংস্কার, অমানবিক প্রথা উচ্ছেদ করবেই 19বিংশ শতকে এক দুর্বার আন্দোলন পরিচালিত হয়, যা সতীদাহ প্রথা উচ্ছেদ আন্দোলন নামে পরিচিত। এবং এই আন্দোলনের অগ্রভাগে ছিলেন রাজা রামমোহন রায়, যিনি তার অক্লান্ত পরিশ্রম এবং অনেক ভয় ভীতি, অনেক হুমকি ধামকি মোকাবেলা করে লর্ড উইলিয়াম বেন্টিংকের সহায়তায় 1829 সালে এই সতীদাহ প্রথা উচ্ছেদে সফলতা লাভ করেন। শিক্ষার্থীরা, এরপরে আমরা একটি ভিডিও চিত্র দেখব, যেটি ইন্টারনেট থেকে সংগৃহীত হয়েছে, যেখানে সতীদাহ প্রথা সম্পর্কে তথ্যবহুল একটি ভিডিও চিত্র তোমরা দেখবে এবং এই ভিডিও চিত্র থেকে তোমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। কোনোদিনও শেষ হবে না, কারণ মুর্শিদাবাদের প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে আছে ইতিহাস। এই লুকোনো ইতিহাস থেকে দুটি ঘটনা তুলে এনেছি তোমাদের জন্য। ভিডিও কোনোদিনও শেষ হবে না, কারণ মুর্শিদাবাদের প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে আছে ইতিহাস। এই লুকোনো ইতিহাস থেকে দুটি ঘটনা তুলে এনেছি তোমাদের জন্য। একটি হলো সতীদাহ প্রথা, আর একটি হলো পাতালেশ্বর মন্দির। এই দুটি ভিডিও একসাথে বানানোর কারণ তোমরা আস্তে আস্তে জানতে পারবে। চলো সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। আমি অপূর্ব, আর তোমরা দেখছো তোমাদের একমাত্র প্রিয় ইউটিউব চ্যানেল বং ইউটিউব ডায়েরি। কাশিমবাজার সে সময় ছিল একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র, যার খ্যাতি ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। সে সময়কার ঐতিহ্য আজ আর নেই, সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছে তার জৌলুস, আর পড়ে আছে কিছু নিদর্শন। এই নিদর্শনগুলির মধ্যে একটি হলো পাতালেশ্বর মন্দির। এই পাতালেশ্বর মন্দির পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাশিমবাজার স্টেশন থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। স্টেশন থেকে টোটো পেয়ে যাবে মন্দিরে যাওয়ার জন্য। সে সময় এই অঞ্চলে 108টি শিব মন্দির ছিল, তার মধ্যে এই একটি অবশিষ্ট আছে। অতীতের মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হলে স্থানীয় লোকেরা এই মন্দিরটি নতুন করে সংস্কার করেন। এই মন্দিরের ভিতরে আছে শিব। প্রতি সোমবার এই শিবের মাথায় জল ঢালতে আসেন প্রচুর ভক্তরা। এই মন্দিরে ঢোকার আগে পড়বে 40 ফুট উঁচু একটি শিব মূর্তি, তারপর সুন্দর ফুলের বাগান। এই সুন্দর মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হলেও
আর একটা ঘটনা মনে পড়লে আঁতকে উঠতে হয়। এই মন্দিরের পাশ দিয়ে যে গঙ্গা বয়ে যাচ্ছে তার নাম কাটিগঙ্গা। এখানেই ছিল সতীদাহ ঘাট। সতীদাহ সম্পর্কে তোমরা যদি না জেনে থাকো তাহলে সামান্য একটু ইতিহাস বলে রাখি। সতীদাহ প্রথা হলো কিছু বিকৃতিগ্রস্ত মানুষদের প্রচলিত একটি প্রথা। স্বামীর মৃত্যু হলে জীবিত স্ত্রীকে সেই স্বামীর চিতায় পুড়তে হতো, অর্থাৎ সহমরণে যেতে হতো। কোনো নারী যদি যেতে না চাইতো তাহলে তাকে হাত পা বেঁধে চিতায় ফেলে দেওয়া হতো। আর চিতা থেকে যাতে বেরোতে না পারে তার জন্য লাঠি হাতে লোক দাঁড়িয়ে থাকতো। সহমরণে নারীর চিৎকার যাতে না শোনা যায় তার জন্য জোরে জোরে ঢাক, কাসর, ঘণ্টা বাজানো হতো। রাজা রামমোহন রায় 1803 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাকরি নিয়ে কাশিম বাজারে এসেছিলেন। তিনি সতীদাহের বীভৎস রূপ দেখে আঁতকে ওঠেন। তিনি নিজের বৌদিদেরও সতী হতে দেখেছিলেন। এরপরেই তিনি সতীদাহ নিবারণের জন্য আন্দোলন শুরু করেন। 1815 খ্রিস্টাব্দে 11 জন, 1816 খ্রিস্টাব্দে 22 জন ও 1817 খ্রিস্টাব্দে 42 জনকে সতীদাহ করা হয়েছিল। আরও জানা যায় 1818 থেকে 1828 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে গড়ে 100 জন বিধবা সতীদাহ হতেন। এরপর রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা বন্ধ করা হয়েছিল। সতীদাহ প্রথা কোনো বৈদিক প্রথা নয়। বেদে অর্থাৎ ধর্মগ্রন্থে এই প্রথার কথা কোথাও লেখা নেই। কিছু বিদ্বান পণ্ডিতগণ ধর্মগ্রন্থ না পড়েই সতীদাহের মতো প্রথা চালু করেছিলেন। ভারতের হিন্দু ধর্মের ইতিহাস আধুনিক কালের মতো লিপিবদ্ধ নেই, পুরোটাই আছে হিন্দু ধর্মগ্রন্থে। হিন্দু ধর্মগ্রন্থে কয়েকটি ঘটনার উল্লেখ আছে যেখানে সতীদাহের মতো জঘন্য প্রথার কোনো মিল নেই। সেই ঘটনাগুলির মধ্যে কয়েকটি তুলে ধরছি। মহাভারত অনুসারে পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রী সহমরণে যান, কারণ তিনি মনে করেছিলেন পাণ্ডুর মৃত্যুর জন্য তিনি দায়ী। তাই স্বামীর মৃত্যু সংবাদ পাওয়ার পরই দুঃখে প্রাণত্যাগ করেন এবং দুজনেরই দেহ একসাথে দাহ করা হয়। আরেকটি ঘটনা হলো দক্ষ রাজকন্যা সতীদেবী পিতার ইচ্ছার বিরুদ্ধে মহাদেবের সাথে বিবাহ করেছিলেন। সেই কারণে ক্রুদ্ধ হয়েছিলেন দক্ষরাজ। দক্ষ মহাদেব ও সতী ছাড়া সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছিলেন একটি যজ্ঞে। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতীদেবী মহাদেবের অনুসারীদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন, কিন্তু সতীদেবীকে বিনা নিমন্ত্রণে যাওয়ার জন্য অপমান করেন। তার সঙ্গে মহাদেবকেও অপমান করেন। মহাদেবের অপমান সহ্য করতে না পেরে সতীদেবী সেই যজ্ঞে আত্মাহুতি দেন। এই ঘটনাতে সতীদাহের প্রথার কোনো মিল নেই। আরেকটি ঘটনা আছে, সেটা হলো সে সময় জহর ব্রত চালু ছিল হিন্দু রাজবংশে। জহর ব্রত হলো কোনো রাজ্যে যদি কোনো রাজা দ্বারা আক্রমণ করা হতো তাহলে রাজ্যের নারীরা সম্মান রক্ষার্থে আগুনে ঝাঁপ দিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতেন। এইসব ঘটনা থেকে সতীদাহের মতো কোনো প্রথার প্রমাণ পাওয়া যায় না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই প্রথা সম্পর্কে আমাকে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো ও শেয়ার করো। আর হ্যাঁ, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা ইউটিউবের একটি ভিডিও দেখেছিলে, সেখানে সতীদাহ সম্পর্কে এবং এই প্রথা কীভাবে প্রচলন হয়েছে সে সম্পর্কে তোমরা একটি ভিডিও দেখেছ। আশা করি এই সতীদাহ প্রথা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এবার তোমাদের জন্য মূল্যায়ন আছে, যেটা আমরা শিখন ফলে দেখেছিলাম যে সতীদাহ প্রথা কি। আমি আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তর দান করতে পারবে। সে শিক্ষার্থীরা, তারা তোমরা এই সতীদাহ প্রথা কি এটার উত্তর তোমরা নিজেদের কাছে দাও। আশা করি তোমাদের কাছে এই প্রশ্নের উত্তর সহজ হবে। সে শিক্ষার্থীরা, এবারে যথারীতি তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে। এই বাড়ির কাজটি তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকে তোমাদের খাতায় করে রাখবে এবং কলেজ পরিস্থিতি স্বাভাবিক হলে সমাজকর্ম ক্লাসে এই বাড়ির কাজটি তোমরা উপস্থাপন করতে পারবে। তোমাদের জন্য যে বাড়ির কাজটি আছে সেটি হলো তোমার এলাকায় যে সকল সামাজিক আন্দোলন হচ্ছে তার একটি তালিকা তৈরি করো, তাতে তোমার ভূমিকা লেখো। আমি আবারও বলছি, তোমার এলাকায় যে সকল সামাজিক আন্দোলন হচ্ছে তার একটি তালিকা তৈরি করো, তাতে
তোমার ভূমিকা লেখো, অর্থাৎ এই আন্দোলনে তুমি কিভাবে ভূমিকা রাখতে পারো সেই সম্পর্কে তোমাদের খাতায় লিখে রাখবে। স্নেহ শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে একটি করে বাড়ির কাজ দিই। তোমাদের কাছে যদি বাড়ির কাজ কঠিন মনে না হয় তাহলে এটা তোমরা খাতায় লিখে রাখবে। আর যদি কঠিন মনে হয় তোমরা আমার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারো, কিংবা তোমাদের পাঠ্য বইয়ের সহায়তা নিয়ে এই বাড়ির কাজগুলো তোমরা করে রাখবে এবং পরবর্তীতে ক্লাসে উপস্থাপন করলে আরও বিস্তারিত আলোচনার সুযোগ আছে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে, সুরক্ষাবিধি মেনে প্রত্যেকেই সুস্থ থাকবে। এবং তোমরা খেয়াল করছো যে আমাদের বাংলাদেশে বিশ্বের অন্যান্য দেশের মতো দ্বিতীয় পর্যায়ের মহামারী আবার শুরু হয়েছে, করোনা মহামারী। এই সংকটময় মুহূর্তে আমি তোমাদের অনুরোধ করব, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমাদের আশেপাশে যে সকল অভাবী দুস্থ গরিব মানুষ আছে তাদেরকে সহায়তা করবে, সুপরামর্শ দিবে, অভয়দান করবে, স্বাস্থ্যবিধি মানতে তাদেরকে সহায়তা করবে, সচেতন করবে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে। আমি আবারও তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাসের এখানে সমাপ্তি টানছি। ধন্যবাদ।